সমন্বয়ক নাহিদের বর্তমান ঘটনা নিয়ে আমার একটা জোক মনে পড়লো। আমার মনে হয় শুরুতে আমরা গল্পটা বলি, তারপরে অন্য আলাপে যাব। এক ছেলে নতুন করে প্রেমে পড়েছে, হঠাৎ করে প্রেমে পড়েছে, টিনেজ প্রেম। তো যেটা হয়, প্রেমিক প্রেমিকাদের অনেক লুতুপুতু থাকে, অনেক কুটুস কুটুস আলাপ থাকে, নতুন প্রেম। তো প্রেমিকা একদিন ওরে বলছে যে, জান তুমি বলো যে তুমি আর সিগারেট খাবা না। নতুন প্রেম, ছেলে বলছে হ্যাঁ আমি আর সিগারেট খাবো না। বলে বলো তুমি মদ খাবা না? বলে আমি আর মদ খাবো না। বলে বলো তুমি আমার দিকে ছাড়া আর কোনো মেয়ের দিকে কখনোই তাকাবা না? ছেলে মাথা ঝুলিয়ে বলেছে হ্যাঁ তোমাকে ছাড়া আর কোনো মেয়ের দিকে তাকাবো না। তারপরে মেয়েটি বলছে, জান তুমি বলো আমার জন্য তুমি জীবন দিয়ে দিতে পারবা? ছেলেটা তখন খুব বিরক্ত মুখে বলল, দিয়া দিমু জান, এই জীবন রেখে আর লাভটা কি? যে জীবনে আমি সিগারেট খাবো না, মদ খাবো না, কারোর দিকে তাকাবো না, এই জীবন রেখে আমার লাভ কি? দিলাম জান। তো এই জোকটা কেন বললাম, উপদেষ্টা নাহিদ এর বিরুদ্ধে কিছু কমপ্লেইন এসেছে যে উনি প্রচুর নিয়োগ বাণিজ্য করছেন। কিভাবে করছেন? অনলাইনে কিছু সিক্রেট ডকুমেন্ট ঘুরে বেড়াচ্ছে যে উনি সুপারিশ করছেন, বিভিন্ন জনকে সুপারিশ করছেন। কিছু কিছু সুপারিশ হয়তো তার মন্ত্রণালয়ের বাইরে বলে অভিযোগ আছে, কিছু তার নিজস্ব মন্ত্রণালয়ের তার দায়িত্বরত অবস্থায় আছে। তো আমার কৌতুকটা মনে পড়লো এই কারণে যে যদি উপদেশটাই হলো আমার দুইটা সুপারিশই করতে পারলাম না, চারটা লোকরে যদি চার জায়গায় দিতেই পারলাম না, তো ওই উপদেশটা হয়ে লাভ কি? ওই দিয়ে দিমু জানের মতো আর কি। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা খুব গুরুত্বপূর্ণ কিছু না, এবং এটা কোনো গুরুতর অভিযোগ না। পার্সোনালি আমি যদি বলেন, এই উপদেশটা নাহিদকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, কিন্তু ওনাকে আমি পছন্দ করি। তার আচার আচরণ আমার কাছে মনে হয়েছে বেশ শান্তশিষ্ট, ভদ্র এবং খুব উগ্র না। খা ফালামু, মাইরা ফালামু, এই এখন তোরা রাজুতে আয়, তাইলে তারপরে তুই এখানে আয়, মাইক লাগা, চোঙ্গা লাগা, এই জিনিসগুলোতে ওনাকে আমি কম দেখতে পাচ্ছি। ঠান্ডা মাথার ছেলে বলে মনে হয়। এবং আমাদের তরুণ নেতা যারা আছেন তাদের উচিত এই ঠান্ডা মাথার যারা লিডারশিপে আছেন তাদেরকে একটু অ্যাপ্রিসিয়েট করা। এই তরুণদের মধ্যে থেকে যারা একটু জিনিসগুলো সেটেল করতে পারবেন তাদেরকে একটু উৎসাহিত করা। সম্প্রতি আরেকটা ঘটনা ঘটেছে নাহিদকে নিয়ে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে গিয়েছিলেন এবং তিনি সেখানে দাঁড়ানো থাকা অবস্থায় যারা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী ছিলেন তারা বেশ কিছু স্লোগান দিয়েছেন। এর মধ্যে একটা হচ্ছে আর্মি হবে ঠিকাদার, সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার। সব শালারা বাটপার, আর কারোর উপরে আমরা ভরসা করতে চাচ্ছি না। এই সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার। সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার। এই জিনিসটা আমি দেখেছি উনি খুব ঠান্ডা মাথায়, খুব কুললি হ্যান্ডেল করেছেন। উনি তারপরে যে বক্তৃতা দিয়েছেন এটাও আমার কাছে ভালো লেগেছে, খুব ঠান্ডা মাথায় দিয়েছেন। অনেকে বলছেন যে এটা আসলে নাহিদকে ইঙ্গিত করে বলা যে সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার। আমার কাছে সেটা মনে হয় নাই। আমি যতটুকু বুঝতে পারছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কনস্ট্রাকশন কাজগুলো আগে যেটা হয়েছে, বিভিন্ন পছন্দের ঠিকাদারের কাছে দেওয়া হয়েছে। এরা আসলে কাজ না করে বিল তুলে নেওয়া, অনিয়ম করা, এগুলোর মধ্যে ছিল। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আসলেও ভুগতেছে। দীর্ঘদিন ধরে ঢাকা শহরের একটা ক্যাম্পাস, এদের আসলে তেমন কোনো ফ্যাসিলিটিস এখন পর্যন্ত আমরা দিতে পারি নাই। সো তাদের একটা দাবি বা তাদের একটা চাওয়া হচ্ছে যে সেনাবাহিনীর যে ইঞ্জিনিয়ারিং কোর আছে, সেনাবাহিনী বিভিন্ন জায়গায় কনস্ট্রাকশনের ঠিকাদারি করে, আমরা জানি সরকারি কাজ অনেকগুলোই তারা তত্ত্বাবধান করেন। সুতরাং সেনাবাহিনীকে দিলে তাদের এই কাজটা দ্রুত হবে। বাকিরা বাটপার, মানে বাকি ঠিকাদার যারা আছে তারাই বাটপার। এটা আমার কাছে মনে হয় না যে নাহিদের বিষয়ে বলা হয়েছে। বাট নাহিদ এটাও আমি দেখেছি খুব ঠান্ডা মাথায় সুন্দরভাবে তিনি সামাল দিয়েছেন। তারপরে ওনাকে হয়তো বক্তৃতা দিতে দেওয়ার কথা ছিল না, আমরা কোনো সমন্বয়কের কথা শুনবো না, এরকম কথাবার্তা এখানে শুনেছি। বাট উনি সুন্দরভাবেই জিনিসটা সামাল দিয়েছেন। কিন্তু জনমনে একটা ধারণা তৈরি হয়ে গেল যে সমন্বয়করা এখন বিভিন্ন জায়গায় যেতে পারছে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সমন্বয়ক ছিলেন তাকে কান ধরে নাকি অপমান করা হয়েছে, কান ধরানো হয়েছে, গতকালকে মাপ চাওয়ানো হয়েছে। বিভিন্ন ক্যাম্পাসে সমন্বয়কদের বিরুদ্ধে কিছু আন্দোলন সংগ্রাম হচ্ছে এবং জনমনে এটা নিয়ে এক ধরনের চিন্তার বিষয় আছে, যার কারণে আসলে আজকের আমাদের এই আলোচনার সূত্রপাত। কেন সমন্বয়করা এখন জনমনে তাদের সেই ইমেজটা ধরে রাখতে পারছেন না? তারা তরুণ এবং তাদেরকে আমার মনে হয় সেই দিকে একটু দৃষ্টি দেওয়ানোটা আমাদের উচিত। সমন্বয়কদের নামে বিভিন্ন ধরনের অভিযোগ উঠেছে, এটা খুব স্বাভাবিক। এখন সমন্বয়কদের কি করা উচিত? তাদের কোঅর্ডিনেশনটা খুব দরকার। কোঅর্ডিনেশনের খুব খারাপ অবস্থা। নাম্বার ওয়ান,
ওনারা শুরুতেই যে ডিজাস্টারটা করলেন সেটা হচ্ছে বন্যার জন্য ত্রাণ তুললেন, প্রচুর মানুষ, সাধারণ মানুষ গিয়ে সেখানে কোটি কোটি টাকা দিল এবং সেই টাকাটা নিয়ে তারা বসেছিলেন। আমি বলছি না যে তারা সেটা চুরি করার কোনো ইচ্ছা তাদের ছিল, সেরকম কিছু আমরা দেখি নাই, কিন্তু কি করবেন সেটা নিয়ে তারা আসলে খুব একটা পরিষ্কার ছিলেন না। বেশ কিছুদিন পরে আমরা অডিট করছি, আমরা দেখছি এটা বলার পরে তারা এই টাকাগুলো প্রফেসর ইউনূসের যে ত্রাণ তহবিল আছে, সরকারি ত্রাণ তহবিল, সেটার মধ্যে তারা দিয়েছেন বলে আমরা জেনেছি। হিসাব নিকাশের ডিটেলস আমি যাচ্ছি না, কিন্তু বড় সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে এই যে আপনারা ফেল করলেন, আপনারা নিজেরা দিতে পারলেন না। এখন পর্যন্ত ফেনীর অঞ্চলে কিন্তু পুনর্বাসন হয় নাই। বলা হয়েছিল এই টাকাটা পরে পুনর্বাসনে কাজে লাগবে। আমরা মিডিয়ায় দেখেছি যে এখন পর্যন্ত সে এলাকায় কোনো পুনর্বাসন হয় নাই। সো এই যে গিমিক তৈরির জায়গাটা, এটা আসলে তরুণ সমাজের কাছে সাধারণ জনগণ আশা করে না। এইটা করবে কারা? বুড়োরা করবে। প্রফেসর ইউনূস করতে পারেন। প্রফেসর ইউনূস, আপনাদের মনে আছে, এনজিওদেরকে ডেকে বললেন 1000 কোটি টাকার একটা ত্রাণ তৈরি হবে। আমি নিউজ পড়ে দেখলাম ওখানে বলা হচ্ছে 1000 কোটি টাকা লাগবে। তো আমি বলতে পারি, আপনি বলতে পারি, দিবেটাকে? সেটা হয় নাই। কিন্তু ইউনূসের যারা মিডিয়া উইং দেখেন, ইউনূসের প্রপাগান্ডা মাস্টার যারা আছেন, তারা বললেন ওয়াও কি বড় নেতা পেয়েছি আমরা, 1000 কোটি টাকা। কোনো কথা বললো না, বক্তৃতা দিল না, কিছুই করলো না, 1000 কোটি টাকা বরাদ্দ করে দিল। ইট ওয়াজ নট বরাদ্দ ভাই, এ তো বেকুব হইলে তো চলবে না, এটা হচ্ছে চাওয়া। সেটা যাক, আমরা সেই প্রসঙ্গে আরেকদিন আলাপ করব। সো যেখানে ছিলাম, সমন্বয়করা আসলে এই যে জনগণের কাছ থেকে আস্থার জায়গাটা থেকে হারাচ্ছেন, এটার মূল কারণ হচ্ছে প্রথমেই শুরু হয়েছে বন্যা দিয়ে, দ্বিতীয় হয়েছে তাদের কিছু সেমি সমন্বয়ক আছেন। এদেরকে আমরা দেখতে পেয়েছি খুব দামি দামি কাপড় চোপড় পরে বেশ ঘন ঘন বিদেশে যাচ্ছেন, এখানে যাচ্ছেন, ওইখানে যাচ্ছেন। এক ভদ্রলোক, উনি নাকি চা বিক্রি করতেন ক্যাম্পাসে, সমন্বয়ক বা সমন্বয়কদের খুব কাছের লোক। আমি আসলে 150 সমন্বয়কের সকলকে চিনি না। সেই ভদ্রলোক হঠাৎ করে দেখলাম যে উনি উমরা করতে গিয়েছেন। উমরা করতে পারাটা খুবই ভালো একটা জিনিস, কিন্তু উনি যেভাবে বলছিলেন আমি গরিবের ছেলে, চা বিক্রি করে চলি, চা বিক্রি করে উমরাতে যাওয়া আসলে বেশ কঠিন। আমি নিজে যেহেতু জানি উমরার খরচ কত, সেটা আমি বলতে পারি। এই প্রশ্নগুলো উঠছে। আরেকজন নারী সমন্বয়ক, উনি বোধহয় বিদেশে কোথায় গিয়েছেন অনেক দামি হ্যান্ডব্যাগ ট্যান্ডব্যাগ নিয়ে। এই প্রশ্নগুলোর কারণে তাদের সততার জায়গাটা নিয়ে এক ধরনের প্রশ্ন এসেছে। এর বাইরে যেটা হয়েছে, সচিবালয়ে ব্যাপক সংখ্যক নিয়োগ বাণিজ্যের সাথে সচিব আছে, এবং আমরা পত্রিকায় দেখেছি যে একজন সমন্বয়ক বা সমন্বয়কের লোক বলে এক লোক গভীর রাত পর্যন্ত সেখানে থাকতেন, তাকে না বলে বদলি করা যাচ্ছিল না, এবং তাকে সিনিয়র সচিবরা সার করছিলেন। এই প্র্যাকটিসটা বন্ধ করা উচিত। এই প্র্যাকটিসটা বন্ধ করা উচিত, কারণ অনেস্টি এমন একটা জিনিস, এটা যদি একবার প্রশ্ন উঠে যায় আপনারা বিপদে পড়ে যাবেন। এই বিপদটা কিন্তু আপনাদের উপরে আসছে। দ্বিতীয় যে জিনিসটা, সমন্বয়কদের বড় সমস্যা তৈরি হচ্ছে কোঅর্ডিনেশনের অভাব। কোনো কিছু হলেই রিক্সার উপরে 2টা চোঙ্গা মাইক লাগিয়ে আয় তোরা রাজুতায় বলেই যে চিৎকার চেঁচামেচি গ্যাঞ্জাম করা, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেওয়া। এটা আরেকটা বিপদ হচ্ছে কি, আপনাদেরকে হাস্যকর করে তুলছেন আপনারা। কিছু কিছু সমন্বয়ক একদম স্রেফ নিজেকে হাস্যকর করে তুলছেন, দেখলেই মজা লাগে। কি হলো, ফারুকীকে আমরা দেখলাম উপদেষ্টা নিয়োগ করা হলো, গুড। প্রধান উপদেষ্টা চাইলেই একজন উপদেষ্টা নিয়োগ করতে পারেন। রাইট ও রং, ফারুকীর যোগ্যতা, ফারুকী কোন দিকে ছিলেন না ছিলেন সেটা পরের প্রশ্ন। কিন্তু এইটা নিয়ে আপনাদের কোনো কনসার্ন থাকলে প্রধান উপদেষ্টার সাথে আলাপ করেন। উপদেষ্টা মহলে নাহিদ আছেন এবং আসিফ আছেন, 2 জন উপদেষ্টা আপনাদের আছেন, তাদেরকে জাস্ট পিকে ফোন, তাদের সাথে কথা বলেন। সব বাদ দিয়ে আপনারা ফেসবুক বন্ধ লাল করে ফেললেন, যুদ্ধ শেষ হয় নাই, 200 কততম জুলাই মাস চলছে। ভাই, জুলাই মাসটা এখন শেষ হতে হবে। এখন যদি আমি আমার ওই যে গতকালকে আমার এখানে ডিশের বিল নিতে আসছিল, তো আমি বললাম ভাই জুলাই মাসে তো টাকা দিলাম, বলে 3 মাস ধরে টাকা দেন না। বললাম আর কিসের টাকা, জুলাই মাস তো শেষ হচ্ছে না। বলে আমি ওই যে আমাদের একজন সমন্বয়কের স্ট্যাটাস দেখালাম যে এখনো জুলাই চলছে, শেষ হোক তারপরে আগস্ট মাসের বিল দিব। জোক অ্যাপার্ট, এই জিনিসগুলো সমন্বয়কদের আমার মনে হয় বেশ সিরিয়াসলি দেখা উচিত। কোনো সমস্যা থাকলে নিজেদের মধ্যে মিটান। এটা দেশ নিয়ে কথা বলছেন, এটা ক্লাব না, সমিতি না, এটা নাটকের দল না, গানের দল না যে ঝগড়া লাগলো, বল চাঁদা দিছিলাম, কেচি দিয়ে কেটে আমি বলের টুকরা নিয়ে গেলাম। আমরা ছোটবেলায় এটা করতাম, আপনারা এটা করছেন। আপনারা ঘটনাচক্রে যেভাবেই হোক দেশের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব আপনাদের উপর পড়ে গেছে। আমি নিজে জানি যে আপনারা ছাত্র অবস্থায় এগুলো হয়তো চান নাই, কিন্তু পড়ে গেছে। পড়ে যেহেতু গেছে, এই দেশটাকে, এই রাষ্ট্রটাকে আসলে সঠিক পথে চালানোর যেহেতু দায়িত্ব আপনাদের সেটা করতে হবে। জনগণ হিসাবে আমরা আপনাদেরকে যতটুকু পারা যায় সাপোর্ট দেওয়া, আপনাদেরকে ডিস্টার্ব না করাটা চেষ্টা করা। কিন্তু আপনারা নিজেরা সাইদা যদি ডিস্টার্ব নিতে থাকেন তাহলে কিন্তু সমস্যা হবে। এই যে স্লোগানটা উঠেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার, এইটার শাব্দিক মানের বাইরেও আরো মানে রয়ে গেছে। যদি ডক্টর মোহাম্মদ ইউনূস
এবং তার উপদেষ্টা মহল ইনক্লুডিং আপনারা যারা মবন্বয়ক আছেন, মব অংশটুকু দেখেন, আপনাদেরকে যদি জনগণ বাটপার বলা শুরু করে, পরের লাইনটা খুব খারাপ, আর্মি হবে ঠিকাদার। আমি কি বোঝাতে চাচ্ছি? আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি, আর যদি বোঝাতে না পারি সেটা আমার ব্যর্থতা। প্রিয় দর্শক, দেখা হবে অন্য কোনো পর্বে, আবার নতুন করে আলাপ শুরু হবে। বেশ কিছুদিন একটু বিরতিতে ছিলাম, আপনারা অনেকেই কমেন্টে বলেছেন এই সেট আপ চেঞ্জ করতে হবে, এটা করতে হবে, এগুলো আমরা করব। খুব বেশি ব্যস্ততার কারণে আসলে ভিডিও করা হচ্ছে না, অসুস্থতাও ছিল। আগামীতে নিশ্চয়ই প্রতিদিন কথা হবে, এবং হয়তো এমনও হতে পারে যে বাংলাদেশে এমন এমন মজার ঘটনা ঘটছে, এগুলো নিয়ে প্রতিদিন একাধিকবার হয়তো কথা হবে আপনাদের সাথে। শেষ পর্যন্ত সাথেই থাকুন। যদি সম্ভব হয় এই ভিডিওটা যদি লাইক করেন, শেয়ার করেন, থামস আপ করেন, ঘন্টা করেন, আরও কী যেন আছে, ওইগুলা যদি একটু করে দেন তাহলে আমার উপকার হয়। এবং আরও যদি আপনাদের সমমনাদেরকে বলেন একটু ভিডিওটা দেখতে বা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে, আমার মনে হয় আমাদের কথাগুলো পরস্পরের সাথে আরও অনেক বেশি বলা যেতে পারে। ধন্যবাদ, ভালো থাকুন।